আমন্ত্রণ দীপ্ত রাতের সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কোটি মানুষের রাজধানীতে নারীবান্ধব পাবলিক টয়লেটের তীব্র সংকট। বাইরে যেতে অনেকেই কমিয়ে দেন পানি পান। রয়েছে নিরাপত্তার অভাব। কোনোভাবে হাইজিন মেনটেনও হয় না, আবার ধরেন সেফ কিনা জানি না আসলে। আমরা ঢাকার জ্যাম অনেক বিশাল জ্যাম, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আই হ্যাভ টু হোল্ড ইট। দেশে চলমান গ্যাস সংকটে বিপাকে কলকারখানার মালিকরা। বন্ধ হয়ে গেছে বেশ কিছু। মালয়েশিয়ার কাছে জ্বালানি সহযোগিতা চেয়ে ঢাকার চিঠি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক। শাহাবুদ্দিনের আইনি সুরক্ষা দায়িত্বকালীন সময়ের জন্য জানালেন উপদেষ্টা জাহেদ। এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। সাউথ আফ্রিকায় একটি দোকানে অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশির মৃত্যু। 5 জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। মরদেহ দ্রুত ফিরিয়ে আনতে প্রশাসনের আশ্বাস। আমাদের প্রবাসী কল্যাণ শাখার যিনি নারায়ণগঞ্জ এবং ঢাকার দায়িত্বে আছেন, তার সাথে আমরা কথা বলেছি। অতি দ্রুত তাদের ডেড বডি থেকে শুরু করে অন্যান্য যেসব প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়াগুলোতে আমরা যাতে সহযোগিতা করতে পারি, সেটার জন্য অলরেডি তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ে নতুন ছক কষছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ভোটে জিততে চলছে ইহুদিদের অবৈধ বসতি স্থাপন। ঝুঁকিতে গাজাবাসী। এবং 4 বছরের চুক্তিতে ফ্রান্স ফুটবল দলের নতুন কোচ হলেন জিনেদিন জিদান। চোটের অজুহাতে সময় নষ্ট ঠেকাতে ইংলিশ লিগে নতুন নিয়ম চালু। সংবাদে আরও থাকছে। ঢাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে চলছে জাতীয় বৃক্ষ মেলা। ফল ফুলের পাশাপাশি দর্শনার্থীদের নজর কাড়ছে সাজসজ্জার বিচিত্র সব গাছ। সবসময় তো আসলে আমরা জেনারেল গাছগুলোর সম্পর্কেই জানি, কিন্তু এগুলো সম্পর্কে এতটা আমার আইডিয়া নেই। আমার কাছে মনে হয় এখন আসলে মানুষ অনেক উদ্বুদ্ধ হচ্ছে ইনডোর প্ল্যান্টসে। বেশ কিছু নতুন রকমের গাছ দেখেছি, যেগুলো আগে দেখা হয় নাই বা বই পুস্তকও দেখা হয় নাই। এখানে বিপুল সংখ্যক অর্কিড দেখে আমি খুবই আনন্দিত। রাজধানীতে প্রতিদিনই লাখো নারীকে লেখাপড়া, চাকরি কিংবা অন্যান্য কাজে বাইরে যেতে হয়, কিন্তু প্রয়োজনের সময় নিরাপদ ও পরিচ্ছন্ন একটি পাবলিক টয়লেট খুঁজে পাওয়া হয়ে ওঠে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের। ফলে নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন নারীরা। আমরা বেশিরভাগ পাবলিক টয়লেটগুলোতে যেগুলো দেখি, আসলে পরিচ্ছন্নতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সাবান বা হ্যান্ড ওয়াশ বা পানির ব্যবস্থা অপ্রতুল থাকে। এখানে তার সবগুলোই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এবং এই পাবলিক টয়লেটের পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছি। এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি পাবলিক টয়লেট এবং এখানে দেখা যাচ্ছে যে নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন নারীদের জন্য আলাদা পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তো এখন আমরা আসলে দেখতে চাই এই রাজধানী ঢাকার বাকি পাবলিক টয়লেটগুলো, বিশেষ করে নারীদের জন্য যে টয়লেট আছে, সেগুলোর ব্যবস্থা আসলে কেমন। ঢাকায় বিপুল সংখ্যক মানুষের জন্য 2 সিটি কর্পোরেশন মিলে কাগজে কলমে গণশৌচাগার রয়েছে 200-র কম, যেখানে 80% টয়লেটে নেই পানি, সাবান কিংবা টিস্যুর ব্যবস্থা, আর 90% টয়লেটে নেই পর্যাপ্ত আলো বা নিরাপত্তা, যা নারীদের একেবারেই ব্যবহার অনুপযোগী। বাসা থেকে এই মেন্টালিটি নিয়ে বের হই যে কখনো যাতে ফেস করতে না হয়। কোনোভাবে হাইজিন মেনটেনও হয় না, আবার ধরেন সেফ কিনা জানি না আসলে। আমরা বেসরকারি সংস্থা ওয়াটার এইডের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে 69% নারী বাইরে বের হওয়ার আগে পানি পান কমিয়ে দেন পাবলিক টয়লেট এড়াতে। 15% নারী একেবারেই পানি পান করেন না। আমার ডেস্টিনেশন থেকে আমি যখন রওনা দিব, তখন সেই প্রিফারেবল যে প্লেসটা আছে সেখান থেকে করতে হয়, নতুবা আমি আমার এখানে যে ডেস্টিনেশনে পৌঁছাবো সেখানে এসে আমাকে ফ্রেশ হতে হয়। আর যেহেতু ঢাকার জ্যাম অনেক বিশাল জ্যাম, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আই হ্যাভ টু হোল্ড ইট।
দীর্ঘ সময় টয়লেট ব্যবহার না করলে প্রস্রাবের সংক্রমণ, পানি শূন্যতা, কিডনি জটিলতা সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় বলে জানান বিশেষজ্ঞরা। এই মূত্রালয়ের সংক্রমণ থেকে তার দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। এটি একটি ব্যক্তিগত সমস্যাই শুধু নয়, জনস্বাস্থ্যের সমস্যা, সামাজিক, এবং এটাকে সমস্ত কর্তৃপক্ষ এটা সমাধানের জন্য একযোগে কাজ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, একটি নগরীতে 2 কিলোমিটারে 2টি পাবলিক টয়লেট প্রয়োজন। ঢাকায় বিচ্ছিন্নভাবে কিছু আধুনিক টয়লেট নির্মিত হলেও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বেশিরভাগই জনস্বার্থে কাজে লাগছে না। এখানে হাজার খানেক পাবলিক টয়লেট হলে আমাদের যে দৈনন্দিন প্রয়োজন, সেই দৈনন্দিন প্রয়োজনটা মেটানো সম্ভব। অনেক জায়গায় দেখবেন যে পাবলিক টয়লেট আছে ঠিকই, কিন্তু সেই পাবলিক টয়লেটে লোক সংখ্যা কম হয়। কোন জায়গাটায় পাবলিক টয়লেটটা হবে বা হচ্ছে সেই জায়গাটা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। তবে রাজধানীর তেজগাঁও, ফার্মগেট, গাবতলী, মহাখালী সহ জনবহুল এলাকায় সিটি কর্পোরেশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান নারীবান্ধব আধুনিক টয়লেট নির্মাণ ও পরিচালনা করছে। টয়লেটের জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়। আমার শাশুড়ি আমার মাত্র ওই পাশে একটা টয়লেট এসে, ওখানে এত বাজে দুর্গন্ধ। নর্মালি এজন্যই আমরা টয়লেট ইউজ করি না। এরকম একটা ক্লিন অ্যান্ড ভিতরে দেখলাম যে অনেক ফ্যাসিলিটিস আছে। প্রত্যেকটি স্পটে দেখা যায় এগুলো থাকলে আমাদের মেয়েদের জন্য অনেক ভালো। প্রয়োজন অনুপাতে পাবলিক টয়লেট না থাকা নগর পরিকল্পনার একটি মৌলিক ত্রুটি বলছেন বিশেষজ্ঞরা। কোনো শহর শুধুমাত্র উঁচু ভবন কিংবা প্রশস্ত সড়ক দিয়ে বাসযোগ্য হয় না। একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন পাবলিক টয়লেট পাওয়াও নাগরিক অধিকার। আর সে অধিকার নিশ্চিত না হলে স্বাস্থ্য সুরক্ষা কিংবা সমান অধিকার সবই থেকে যায় প্রশ্নের মুখে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে চলমান গ্যাস সংকটে বিপাকে পড়েছে উৎপাদনমুখী শিল্প কারখানা। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন শিল্প মালিকরা। পাশাপাশি ঢাকা ও এর আশপাশের এলাকায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু ছোট বড় শিল্প প্রতিষ্ঠান, আর আরও বন্ধ হওয়ার পথে রয়েছে অনেকগুলো। আবাসিক পর্যায়ে গ্যাসের সংযোগ বন্ধ হয়েছে বহু আগেই। শিল্পে গ্যাসের সরবরাহ নিয়ে অভিযোগ প্রচুর। আমদানি নির্ভর দেশ গ্যাস খাত এবার পড়েছে আরেক বিপর্যয়ে। আশা, ফিলিং স্টেশন কিংবা শিল্প সব স্থানেই গ্যাসের চাপ নেই বললেই চলে। গ্যাস সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোতে। ঢাকা ও এর আশেপাশে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। শ্যামপুর শিল্প এলাকার বেশ কিছু প্রতিষ্ঠান এর মধ্যে বন্ধ হয়েছে এবং বন্ধ হওয়ার পথে আরও কিছু প্রতিষ্ঠান। রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকার পুরাতন আলীবহর শিল্পনগরীতে 95টি ছোট বড় সিলভারের স্কেপ, অ্যালুমিনিয়ামের ইনগট কারখানা আছে। এগুলো চলে গ্যাসের মাধ্যমে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটে সীমিত হয়ে পড়েছে উৎপাদন। বন্ধ হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। আজকে 15 থেকে 20 দিন যাবত যে গ্যাস সংকট আমরা দেখতেছি, এই সংকট আমরা 20 বছরের ভিতরেও কোনোদিন দেখি নাই। এরকম যদি সংকট হইতে থাকে সামনে, যদি এটা কোনোভাবেই সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের এই শিল্প প্রতিষ্ঠান টিকায় রাখা কোনো মতেই সম্ভব হবে না। একই অবস্থা রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজার ও চকবাজার এলাকার হাড়িপাতিল তৈরির কারখানাগুলো। মেন যে ম্যানুফ্যাকচার, এই ম্যানুফ্যাকচারের কাজ করতে পারতেছে না। উৎপাদন না করতে পারলে মালটা আউট হইব কিভাবে, মালটা সেল দিব কিভাবে? এখানে মেল ফ্যাক্টরি একবারে বন্ধ, আজকে 5টা ফ্যাক্টরি বন্ধ। দেশে বেশ কিছুদিন যাবৎ গ্যাস সংকট, বাসাবাড়ি, যানবাহন, শিল্প প্রতিষ্ঠান সবকিছু থমকে পড়েছে এই সংকটে। প্রতিষ্ঠান চলছে না গ্যাস সংকটে, সাধারণ শ্রমিকরা পাচ্ছে না মজুরি, ফলে ঘরে জ্বলছে না চুলো। আমরা কাজ করতে পারতাছি না। আজকে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে, এইভাবে যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে আমরা পরিবার ফ্যামিলি নিয়ে আমরা কিভাবে চলবো? কাজ করাও বন্ধ, আমাদের খাওয়া দাওয়ারও সমস্যা, আমাদের সব দিক দিয়ে সমস্যা। আজকে মেশিন ঘুরতেছে না, এরকম মনে করেন যে প্রত্যেক দিনই বসে থাকা লাগে। হাজিরা 200 টাকা হাজিরা পাই, 200 টাকা হাজিরায় তো আর পেট ভরে না। এই সংকটের বিষয়ে গ্যাস কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি। তবে সোমবার জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে গ্যাসের চাপ বাড়তে পারে। জানা যায়, কক্সবাজার মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের জেরে যান্ত্রিক ত্রুটি থেকে দেশের দীর্ঘদিনের গ্যাস সংকটকে আরও ঘনীভূত করেছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।
এদিকে চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে এই সহযোগিতা চান তিনি। সচিবালয়ে আজ এই তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রায় 1 ঘণ্টা বৈঠক করে নির্বাচন কমিশন। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে, তবে দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর দিনক্ষণ চূড়ান্ত করে তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। সিইসি নিজেই এই নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হবে কি না সেটা আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি জানান রাষ্ট্রপতি হবার আগে ও পরে কোনো দুর্নীতি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সকালে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকেই তাঁকে ঘিরে নানা রাজনৈতিক আলোচনা ও বিতর্ক নতুন মোড় নেয়। সংবিধানের 51 অনুচ্ছেদ তাঁকে দায়মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব কারণে একটি পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিচারের আওতায় আনার দাবি তোলা হচ্ছে। সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার ব্রিফিংয়ে উঠে আসে সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ। তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। তো সরকার কিছু করছে না, আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি। এখন আদালতে যাচ্ছে সবকিছু, আদালতেই সবকিছু ঠিকঠাক বাংলাদেশ আদালত কাজ করছে। আমি আসবো যে উনি বলছেন। তিনি জানান 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, যে কোনো কারণে, আমি আবারও বলছি, যে কোনো কারণে যে ঘটনা ঘটে থাকে সেটাই ধরেন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায় সেখানে যে আইন ভঙ্গ হয় সেটার বিচার হতে হবে। আমাদের তো মনে আছে কিভাবে তাদেরকে ডেকে আনা হয়েছে, আসতে দেওয়া হয়েছে এবং যে ম্যাসাকার হয়েছে। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা ভালো বিচার এই সরকারের সময় হবে। সরকার এটাকে ইগনোর করার কোনো কারণ নেই। এ সময় সরকারের এই মুখপাত্র আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যাবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি যাবেন কিনা এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রবাসে গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু সেই স্বপ্ন শেষ হয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডে। সাউথ আফ্রিকায় আগুনে প্রাণ হারিয়েছেন 6 জন বাংলাদেশি, তাদের মধ্যে 5 জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। প্রিয়জন হারানোর খবরে এখন শোকে স্তব্ধ পুরো এলাকা। অপেক্ষা কবে আসবে মরদেহ। 8 বছর ধরে প্রবাসে ছিলেন নারায়ণগঞ্জের আলিটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের 55 বছর বয়সী নূর মোহাম্মদ। স্ত্রী, 1 ছেলে আর 2 মেয়ের ভবিষ্যৎ গড়তেই দূরদেশে থাকা, কিন্তু এখন পরিবারের কাছে ফিরছে শুধু তার প্রাণহীন দেহ। স্বজনদের ভাষ্য, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মরদেহের পরিচয় শনাক্ত করাই কঠিন হয়ে পড়েছে। সকালবেলা ফোন আইছে, দোকানে কাম করে, দোকানে আগুন লেগে আছে, তিনি করতে পারবো। পরে অনেক কুম্বেলা লাগে আগুন নিবাইতে পারে না, অনেক পোলা হয়তো 5-6 জন আসছিল দোকানের ভিতরে।
তার মতোই ওই একই গ্রামের আরেক হতভাগা আপন আহমেদ সাউথ আফ্রিকায় পাড়ি দিয়েছিলেন মাত্র ১৯ বছর বয়সে। মঙ্গলবার আসে মৃত্যুর খবর। স্বজনরা বলছেন আগুন লাগে ভবনের নিচতলার দোকানে, আর দ্বিতীয় তলায় ঘুমিয়ে থাকায় বের হওয়ার সুযোগই পাননি তারা। তবে বাইরে থাকায় বেঁচে যান অন্য কর্মীরা। যখন দোতলায় ভুইছে তো কম্বল চম্বল আর ল্যাব তো নিজটা যে আগুন লাগছে বা জল খেয়ে খবর হারা পায় না, পরবর্তীতে গিয়ে পাইছে, পাইলে কি পাইয়ারা বাইরে হওয়ার মতন ব্যবস্থা করতে পারে নাই। যে দোকানটিতে আগুন লেগেছিল সেটি ছিল রতন নামের একজনের। কোটি টাকার ক্ষতির হিসেবের চেয়ে তাকে বেশি তাড়িয়ে বেড়াচ্ছে অন্য এক প্রশ্ন। একসঙ্গে হারানো ৬ কর্মীর পরিবারের সামনে কি জবাব দেবেন তিনি? এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত আমিও, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে ৬ জন লোক সব আমার কাছের, কেউ বাতিজা, কেউ বাগিনা, কেউ চাচা, এই ধরনের। সরকারি সহায়তা নিশ্চিত করা এবং মরদেহ দ্রুত দেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এম্বাসি থেকে যে তথ্য আসার সাথে সাথে যাতে সংশ্লিষ্ট পরিবারগুলোর সাথে অতি দ্রুত যোগাযোগ করা হয়, এবং একই সাথে পরিবারের পক্ষ থেকে যদি আমাদের প্রশাসনের মাধ্যমে কোনো যোগাযোগের চেষ্টা করা হয়, সেটাও যাতে অতি দ্রুত তাদের ডেড বডি থেকে শুরু করে অন্যান্য যেসব প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোতে আমরা যাতে সহযোগিতা করতে পারি, সেটার জন্য অলরেডি তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনার শিকার প্রবাসীদের মধ্যে আরও আছেন ক্রোকেরচর গ্রামের ফাহিম সরকার, একই ইউনিয়নের আরেক গ্রাম তৈলখিরা চরের ফয়সাল, ফতুল্লার রক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার কালিকান্দি পাড়ার রাজিক। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে সিগারেটের ফেলে দেওয়া ছোট্ট ফিল্টার কিভাবে পরিবেশ ও মানবদেহের ক্ষতি করছে তা নিয়ে প্রতিবেদন। একটি সিগারেট নিভে যাওয়ার পরও শেষ হয় না তার ক্ষতি। ধোঁয়ার বাইরে ফেলে দেওয়া ছোট্ট ফিল্টারটি বছরের পর বছর দূষিত করে মাটি, পানি ও পরিবেশ। নীরবে ছড়িয়ে দেয় বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক, যা শেষ পর্যন্ত পৌঁছে যায় মানুষের শরীরে। দেখতে খুবই ছোট, ফেলে দেওয়া সিগারেটের এই ছোট্ট অংশই বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে ছড়িয়ে পড়া প্লাস্টিক, যা কয়েক বছরেও পচে না। সিগারেটের ফিল্টার তৈরির মূল উপাদান সেলুলোজ অ্যাসিটেট। এটি নন বায়োডিগ্রেডেবল শক্ত প্লাস্টিক। মাত্র একটি সিগারেটের বাটে থাকে ৭,০০০-এর বেশি ক্ষতিকর উপাদান। যে পরিমাণ নিকোটিন ও আর্সেনিক প্রতিটি ফিল্টার থেকে নির্গত হয় তা ১,০০০ লিটার পানিকে বিষাক্ত করতে পারে। ১০ বছর পরেও এটি বিলীন হয় না। প্রতিটি সিগারেট ফিল্টার ভেঙে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা জলজ খাদ্য শৃঙ্খলে মিশে যায়, সেখান থেকে আসে মানবদেহে। ফসলি জমিতে যদি এসব ফিল্টার ফেলা হয়, দিন শেষে তা এসে পড়ে খাবার টেবিলেই। এসব ফিল্টার গাছের অঙ্কুরোদ্গম ব্যাহত করে, গাছের মূল শিকড় সংকুচিত করে ফেলে, নষ্ট হয় মাটির প্রাকৃতিক পুষ্টি। সিগারেট ফিল্টারে থাকা নিকোটিন এবং ভারী ধাতু শুষে নেয় মাঠের ফসল, তৈরি হয় মারাত্মক জৈবিক হুমকি, বিষাক্ত হয় মাটি থেকে গোটা বাস্তুতন্ত্র। প্রতিটি ফিল্টারে থাকে কম বেশি ১৫,০০০ প্লাস্টিক ফাইবার। ধূমপানের সময় তাপের কারণে এই ফাইবারগুলো গলে যায়, ফলে তামাক পোড়া ধোঁয়ার সাথে শ্বাসতন্ত্রে যায় মাইক্রোপ্লাস্টিক ও ন্যানো ফাইবার। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর অন্যতম বড় জলজ বাস্তুতন্ত্র হিসেবে পরিচিত হাতিরঝিল, কিন্তু নানা ধরনের দূষণের পাশাপাশি এবার নতুন এক হুমকির মুখে পড়েছে এই জলাধার। দেখা মিলছে জলজ বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর বিশ্বের অন্যতম আগ্রাসী বিদেশি কচ্ছপের। দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। ইটপাথরে ঘেরা রাজধানীর এই ঢাকায় জলজ প্রাণীদের চলাচলের এক অভয়ারণ্য এই হাতিরঝিলের জলাধার। তবে সম্প্রতি রেড ইয়ার স্লাইডার বা আগ্রাসী কচ্ছপের উপস্থিতির ফলে শঙ্কা দেখা দিয়েছে এই জলাধারের জীববৈচিত্র্যের।
বিশেষজ্ঞরা বলছেন দ্রুত বংশবিস্তারকারী এই বিদেশি প্রজাতি কচ্ছপের বংশবিস্তারের ফলে স্থানীয় কচ্ছপ ও অন্যান্য জলজ প্রাণীর খাদ্য ও আবাসস্থলের উপর চাপ সৃষ্টি হতে পারে। এতে হুমকির মুখে পড়তে পারে দেশীয় জীববৈচিত্র্য। এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, জানবো জনতার কথার আজকের পর্বে। আমরা জানো হাতি জেলায় তাহলে প্রত্যেকদিন কচ্ছপ দিই, আর এই রকমের কচ্ছপ এই জায়গাতেও আছে। আমরা প্রত্যেকদিন কচ্ছপ ধরতে মন চাই, ধরতে পারি না। যেহেতু এটা হচ্ছে আগ্রাসী কচ্ছপ, তো এখানে দেখা যাচ্ছে আমাদের দেশীয় কচ্ছপ যেগুলো আছে ওদের সাথে হয়তো ফাইট করে ওদের সংখ্যাটা কমিয়ে দিতে পারতেছে। পানির পরিবেশটাও নষ্ট করতেছে, যার কারণে পানির ভিতরে যে ফাইটোপ্ল্যাঙ্কগুলো আছে ওগুলোও নষ্ট করতেছে। ঘুরতে আসি, বেড়াতে আসি, আমাদের একটু ভালো লাগে, পরিবেশটাও সুন্দর। কচ্ছপগুলো যদি আমাদের পরিবেশের আরও সুন্দর প্রাণীগুলোকে যদি তারা মেরে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে যদি সেই কচ্ছপগুলি আমাদের হুমকিস্বরূপ হয়ে থাকে, আমি অবশ্যই আশা করব আমাদের সরকার যেন এর জন্য যথাযথ ব্যবস্থা নেন। কারণ বাংলাদেশের প্রাণীগুলো আসলেই খুব সুন্দর আর তারা অনেক কার্যকর। এখন যদি হতে পারে যে অন্য কোনো প্রজাতির প্রাণী ধীরে ধীরে বাড়তে থাকে, তখন আমাদের দেশীয় জলজ প্রাণীগুলি কিংবা যে কোনো পরিবেশের প্রাণীরাই বিলুপ্ত হওয়া শুরু করবে। একসময় জাতীয় বৃক্ষমেলায় মানুষের আগ্রহ ছিল ফল ফুলের গাছ ঘিরে, তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। পরিবেশ সচেতনতার পাশাপাশি ঘরের সৌন্দর্য বাড়াতেও এখন অনেকেই ঝুঁকছেন ইনডোর প্লান্ট, এয়ার প্লান্ট সহ নানা ধরনের শৌখিন গাছের দিকে। এসব গাছের স্টলগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়, বাড়ছে বিক্রিও। বর্ষাকাল নতুন চারা রোপণের সবচেয়ে উপযুক্ত সময়, তাই প্রতি বছরের মতো এবারও সবুজ প্রেমীদের জন্য আয়োজন করা হয়েছে জাতীয় বৃক্ষমেলার। পছন্দের গাছ সংগ্রহ করতে মেলায় ভিড় করছেন নানা বয়সী মানুষ। রাজধানীর আগারগাঁয়ে শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা। এ মেলায় ফলদ, বনজ ও ফুলের গাছের পাশাপাশি দর্শনার্থীদের নজর কাটছে বিভিন্ন ধরনের সাজসজ্জার দেশি বিদেশি গাছ। বিভিন্ন স্টলে শোভা পাচ্ছে বাহারি রং ও বৈচিত্র্যের অসংখ্য গাছ। রয়েছে অর্কিড, মনস্টেরা, অ্যাগ্লোনিমা, ফিলোড্রেন্ড্রন, অ্যাকুয়াটিক প্লান্ট, ক্যাকটাস এবং বিভিন্ন রকমের এয়ার প্লান্ট। শৌখিন মানুষের কাছে এসব গাছের চাহিদাও বেশ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি পিচার প্ল্যান্টের সামনে। এই গাছটির বৈশিষ্ট্য হলো এই গাছটি পোকামাকড় খেয়ে বাঁচে। এই গাছের পাতার সঙ্গে একটি অংশ রয়েছে যেখানে পোকামাকড় এলে গাছটি আটকে ফেলে এবং সেই পোকামাকড় খেয়ে সে বেঁচে থাকে। এইখানে আরেকটি গাছের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। এই গাছটির নাম হচ্ছে স্প্যানিশ মস। এই গাছটি মূলত মাটি পানি ছাড়া বাতাসেই বেঁচে থাকে। এই ধরনের বিচিত্র রকমের বহু গাছ আসলে বৃক্ষমেলায় পাওয়া যাচ্ছে। স্টল ঘুরে এসব গাছ সম্পর্কে জানার পাশাপাশি পরিচর্যার পরামর্শ চান ক্রেতা ও দর্শনার্থীরা। এখানে এসে আসলে আমার গার্ডেনিং এর যে আরো যে করার ইচ্ছা অথবা বাসায় যে গাছ লাগানোর ইচ্ছা এটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। পুরা মেলাতে অনেক ধরনের গাছ রয়েছে, দেখে দেখে আমরা নিতে পারছি বিভিন্ন ধরনের। সবসময় তো আসলে আমরা জেনারেল গাছগুলোর সম্পর্কেই জানি, কিন্তু এগুলো সম্পর্কে এতটা আমার আইডিয়া নেই। আমার কাছে মনে হয় এখন আসলে মানুষ অনেক উদ্বুদ্ধ হচ্ছে ইনডোর প্ল্যান্টসে। বেশ কিছু নতুন রকমের গাছ দেখেছি যেগুলো আর আগে দেখা হয় নাই বা বই পুস্তকও দেখা হয় নাই। এখানে বিপুল সংখ্যক অর্কিড দেখে আমি খুবই আনন্দিত। নার্সারি সংশ্লিষ্টরা বলছেন এসব গাছের অনেকগুলোই বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা। তাদের লক্ষ্য শুধু গাছ বিক্রি নয়, মানুষকে বৃক্ষরোপণ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা। অ্যাগ্লোনিমা আছে, লাকি বাম্বু আছে, মনস্টেরা আছে, এগুলো ভালো চাহিদা। এগুলো মেলার বাইরে সব জায়গায় এগুলো খুব ভালো চাহিদা। তো আমাদের এখানে আমরা ফোকাসই করি যে গাছগুলো সচরাচর সবাই বিক্রি করে না, আমরা সেগুলো এনে সেল করা ট্রাই করি। এবং এই মেলায় তো আসলে আরও অনেক নতুন নতুন কাস্টমার, তারা এগুলো কখনো দেখে নাই এমন কাস্টমারও আসে। তাদের অনেক জানার কোর্স থাকে, এটা কেন, কীভাবে হয়, বাতাসে কীভাবে হচ্ছে, এটা কীভাবে হচ্ছে। সো সারা অনেক ভালো পাচ্ছি। মেলায় বিরল কিছু গাছের জন্য লাখ টাকা পর্যন্ত গুনতে হয়। 9 আগস্ট পর্যন্ত চলবে এই মেলা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এই ঘটনা ঘটে। হামলার মুখে সার্জিস আলম সোনালী ব্যাংকের কার্যালয়ে আশ্রয় নেন। তখন প্রায় 1 ঘন্টা সেখানে তাকে অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা। পরে পুলিশ গিয়ে সার্জিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে আসে। আর নাসিরুদ্দিন পাটোয়ারির হামলার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সার্কিট হাউসে অবস্থান নেন। এক পর্যায়ে সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
রাজধানীর মিরপুর ২ নম্বরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হন আরও অন্তত ৭ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন অনেকেই। এ সময় হঠাৎ করে কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে কয়েকজন নারী পুরুষ চাপা পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহত নাসিমা বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলের অপর এক পুরুষকেও মৃত ঘোষণা করা হয়। বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির তথ্য মতে দেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। প্রায় ৮৫ লাখ হেপাটাইটিস বি রোগীর মধ্যে ৫৭ লাখ পুরুষ, ২৮ লাখ নারী ও প্রায় ৪ লাখ শিশু রয়েছে। এই ভাইরাসের ফলে তীব্র লিভারের প্রদাহ সৃষ্টি হয়। মঙ্গলবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সচেতনতামূলক সেমিনার ও ফ্রি স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই রোগের টিকা দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। এবার দেখে নেব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের এক ভূমি উপসহকারী কর্মকর্তার টাকা নেওয়ার ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে টাকা গুনে পকেটে রাখতে এবং ১ মাসের মধ্যে কাজ করে দেওয়ার আশ্বাস দিতে দেখা যায়। এর আগে একই জেলার বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অপর ভিডিও ভাইরাল হওয়ার পর আরেক ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে ভুক্তভোগীর স্বামীকেও। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি চাকুরি আইন ২০১৮ এর ৪৫ ধারার ক্ষমতা বলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের নাম পরিচয় এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। পুলিশ জানিয়েছে, ভুয়া পরিচয়ে অর্থ দাবি ও বিভিন্ন তদবিরের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রতারণা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। চলতি জুলাই মাসের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২০.২০%। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের পশ্চিম তীরের পাশাপাশি গাজা উপত্যকাতেও দখলদারি মিশনে নামতে তড়িঘড়ি করছে ইসরায়েল। জাতীয় নির্বাচনের আগেই অবৈধ বসতি স্থাপনের ছক কষছে নেতানিয়াহু প্রশাসন। এতে ফের সংকটে গাজাবাসী। ২৭ অক্টোবর ইসরায়েলের জাতীয় নির্বাচন। ঠিক এর আগ মুহূর্তে ফিলিস্তিনি ভূখণ্ডে আগ্রাসী দখলদারিত্বের থাবা বসাতে নতুন করে ছক কষছে নেতানিয়াহু প্রশাসন। এবার অধিকৃত পশ্চিম তীরের পাশাপাশি গাজা উপত্যকায়ও দখলদারিত্বের থাবা বসাতে মরিয়া হয়ে ওঠায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম তীর এবং গাজায় ৩টি অবৈধ বসতি স্থাপনে ইতিমধ্যে $৪০ কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও অর্থমন্ত্রী বেচালেল। এই আওতায় গাজার উত্তরে ৩টি নাহাল চৌকি স্থাপন পরিকল্পনার কথা জানান প্রতিরক্ষামন্ত্রী। নাহাল বলতে এক ধরনের সামরিক বসতিকে বোঝায়। এর মাধ্যমে দখলদারিত্বের পথ সুগম করা হয়, যা দশকের পর দশক ধরে করে আসছে তেল আবিব। নির্বাচনের আগেই কেন গাজা উপত্যকাকে টার্গেট করে আগ্রাসী দখলদারিত্বের মিশনে নামতে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন, তাই এখন বড় প্রশ্ন। এ বিষয়ে ইসরায়েলের শান্তিবাদী সংগঠন পিস নাও-এর কর্মী হাগেত ওরফানের দেয়া তথ্য বলছে, অন্তত ৬০টি নতুন বসতিতে ইতোমধ্যে বুলডোজার দিয়ে কাজ চলছে। ভোটের আগেই সেগুলোতে বসতি স্থাপন শুরু হতে পারে। এর মধ্য দিয়ে নির্বাচনের আগে নেতানিয়াহু সরকার এমন বাস্তবতা তৈরি করতে চাইছে, যাতে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও দখলদারিত্ব থেকে সরে আসতে না পারে। দখলদারিত্বের লক্ষ্যে ১৯৫০-এর দশকে প্রথম নাহাল বসতি গড়ে তোলে ইসরায়েল। এরপর ১৯৬৭ সালে পশ্চিম তীরে এর প্রয়োগ শুরু হয়। এবার এই ঝুঁকিতে গাজা উপত্যকা।
এই অবস্থায় ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে, কারণ ইতিমধ্যেই গাজার 65% ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে, যা গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত 53% চেয়েও বেশি। এর মধ্যে গাজায় 3টি অবৈধ বসতি স্থাপনের খবরে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। জনস্বার্থের তোয়াক্কা না করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি করে নেতানিয়াহু প্রশাসনের এই দখলদারিত্ব মিশনে নাখোশ খোদ ইসরায়েলিরাই। তারা মনে করছেন এর মাধ্যমে সংঘাত সহিংসতা আরও চড়াও হবে, যা কারো জন্যই সুখকর হবে না। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে 2030 সাল পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন এই কিংবদন্তি। 1998 সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে গড়েন ইতিহাস। 2021 সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এতদিন ডাগ আউটের বাইরে থাকলেও এবার ফিরছেন জাতীয় দলের দায়িত্বে। আগামী 25 সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে জিদানের ফ্রান্স অধ্যায়। চোটের অজুহাতে কৌশলগত সময় নষ্ট রোধ করতে এবার নতুন নিয়ম আনছে ইংলিশ ফুটবল। আগামী 2026-27 মৌসুম থেকে পরীক্ষামূলকভাবে চালু হবে এই নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী গোলরক্ষকের চিকিৎসার জন্য খেলা বন্ধ হলে খেলা শুরু হওয়ার পর তার দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। মাঠের বাইরে যাওয়ার জন্য খেলোয়াড়কে বেছে নিতে দলের কোচ 10 সেকেন্ড সময় পাবেন। এই সময়ের মধ্যে কোচ যদি কাউকে মনোনীত করতে ব্যর্থ হন, তবে স্বয়ংক্রিয়ভাবে দলের অধিনায়ককে মাঠের বাইরেই থাকতে হবে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতার পর প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ, ন্যাশনাল লিগ ও উইমেন্স সুপার লিগে নিয়মটি পরীক্ষামূলকভাবে কার্যকর করা হবে। সংবাদ শেষ করব নজরুল নাট্যোৎসবের খবর দিয়ে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কিন্তু এখনও সুরারোপ হয়নি এমন অসংখ্য গান সুর করার উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 4 দিনের নজরুল নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে এই দাবি তুলে ধরে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম। পরে একে একে গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে নজরুলের সৃষ্টি তুলে ধরেন শিল্পীরা। এরই সাথে শেষ করব রাতের দীপ্ত সংবাদ। শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটি মানুষের রাজধানীতে নারী বান্ধব পাবলিক টয়লেটের তীব্র সংকট। বাইরে যেতে অনেকেই কমিয়ে দেন পানি পান। রয়েছে নিরাপত্তার অভাব। কোনোভাবে হাইজিন মেনটেনও হয় না, আবার ধরেন সেফ কিনা জানি না আসলে আমরা। ঢাকার জ্যাম অনেক, বিশাল জ্যাম, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। আই হ্যাভ টু হোল্ড ইট। দেশে চলমান গ্যাস সংকটে বিপাকে কলকারখানার মালিকরা। বন্ধ হয়ে গেছে বেশ কিছু। মালয়েশিয়ার কাছে জ্বালানি সহযোগিতা চেয়ে ঢাকার চিঠি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক। শাহাবুদ্দিনের আইনি সুরক্ষা দায়িত্বকালীন সময়ের জন্য জানালেন উপদেষ্টা জাহেদ। এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। সাউথ আফ্রিকায় একটি দোকানে অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশির মৃত্যু। 5 জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। মরদেহ দ্রুত ফিরিয়ে আনতে প্রশাসনের আশ্বাস। আমাদের প্রবাসী কল্যাণ শাখার যিনি নারায়ণগঞ্জ এবং ঢাকার দায়িত্বে আছেন, তার সাথে আমরা কথা বলেছি। অতি দ্রুত তাদের ডেড বডি থেকে শুরু করে অন্যান্য যেসব প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়াগুলোতে আমরা যাতে সহযোগিতা করতে পারি, সেটার জন্য অলরেডি তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ে নতুন ছক কষছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ভোটে জিততে চলছে ইহুদিদের অবৈধ বসতি স্থাপন, ঝুঁকিতে গাজাবাসী। এবং 4 বছরের চুক্তিতে ফ্রান্স ফুটবল দলের নতুন কোচ হলেন জিনেদিন জিদান। চোটের অজুহাতে সময় নষ্ট ঠেকাতে ইংলিশ লিগে নতুন নিয়ম চালু। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।